হ্যালো স্টুডেন্ট, আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেখানে আমি বেসিক্যালি এনসিইআরটি ওশেনোগ্রাফি তোমাদেরকে পড়াবো। তাই সময় নষ্ট না করে শুরু করতে চলেছি। তো হোয়াট ইজ ক্যানেল? ক্যানেল হচ্ছে একটা ম্যান মেড ফিচার্স। এই ম্যান মেড ফিচার্স কি করছে? যখন দুটো জলাভূমি, সেটা সাগর, দুটো সাগর হতে পারে, দুটো ওশিয়ান হতে পারে, এদেরকে যখন একটা ম্যান মেড লেকের মাধ্যম দ্বারা যুক্ত করা হয় তখন তাকে বলা হয় ক্যানেল। স্ট্রেট হচ্ছে গিয়ে কি, যে দুটো জলরাশির মধ্যে ক্ষুদ্র প্যাসেজ, প্যাসেজ হচ্ছে স্ট্রেট। কিন্তু যখন মানুষ একটা হ্রদ বা জলাশয় খনন করে দুটি পৃথক পৃথক জলাভূমিকে যখন যুক্ত করে দেয় তখন তাকে বলা হয় ক্যানেল। তো সবারই প্রথম যে ক্যানেলটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে পানামা ক্যানেল। এই পানামা ক্যানেল বেসিক্যালি আমাদের যে আটলান্টিক মহাসাগর এবং আমাদের যে প্রশান্ত মহাসাগর, এই দুটো প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এই পানামা ক্যানেল। বেসিক্যালি এটা শুরু করা হয়েছিল 1881 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। এই টোটাল লেন্থ হচ্ছে এর কি 82 কিলোমিটার এবং বেসিক্যালি যে জলের গভীরতা এখানে থাকে কিন্তু 12 মিটার এবং 150 মিটার কিন্তু এটা চওড়া। এর এত বৃহৎ আকৃতির জন্য একে বিগ ডিচ নামেও কিন্তু অনেক সময়তে ডাকা হয়ে থাকে এবং এর মাধ্যম দ্বারা চিলি, চায়না, জাপান এবং সাউথ কোরিয়ার মতো দেশগুলি সরাসরি আমাদের কিন্তু ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে 150 মিটার চওড়া, 82 কিলোমিটার লম্বা যে লেকটা খনন করা হয়েছিল তার নাম হচ্ছে গতন লেক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এখানে কিন্তু 3 লক সিস্টেম ইউজ করা হয়ে থাকে। 3 লক সিস্টেম মানে হচ্ছে গিয়ে কি, এটা একটা বৃহৎ জলাশয়। এই জলাশয় কিন্তু একটা নির্দিষ্ট ওয়াটার ডেপথ কিন্তু মেনটেন করতে হবে। কেন ওয়াটার ডেপথ মেনটেন করতে হবে? কারণ হচ্ছে যখন বৃহৎ ভ্যাসেলস গুলো বা জাহাজগুলো প্রবেশ করবে তাদের কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতার জলের প্রয়োজন আছে, গভীরতার জলের প্রয়োজন আছে। তাহলে যদি আমরা জলের যদি ফ্লোটাকে ঠিক না রাখি তাহলে কিন্তু বড় বড় জাহাজগুলি এখান থেকে বা সহজেই এই অঞ্চলটা পার করতে পারবে না। ফলে 3 লক সিস্টেম অর্থাৎ 3টে বাঁধ দিয়ে কিন্তু অলওয়েজ এখানে একটা জলের ডেপথকে মেনটেন করা হয় এবং যার প্রভাবেই কিন্তু এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ সি রুটস হিসাবে ইউজ করা হয়ে থাকছে এবং যেটা আটলান্টিক এবং প্রশান্ত এই দুটো মহাসাগরকে কিন্তু যুক্ত করছে। এবং আমাদের নেটেও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্নটা, যে পানামা ক্যানেলে কটা লক সিস্টেম ইউজ করা হয়? উত্তর হচ্ছে 3। এর পরবর্তী আমরা যে ক্যানালটার নাম পাই তার নাম হচ্ছে সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেল বেসিক্যালি 1859 সালে প্রস্তুত করা হয়েছিল বা তৈরি করা শুরু করা হয়েছিল এবং 1869 সালে কিন্তু এটা সম্পূর্ণরূপে শেষ করা হয়ে থাকে। এটার লেন্থ আমরা দেখতে পেয়েছি বর্তমান দিনে 193 কিলোমিটার, চওড়াই হচ্ছে 205 মিটার এবং ডেপথ হচ্ছে 20 মিটার। এটাকে বলা হয় বিজিয়েস্ট ওয়াটারওয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের পৃথিবীতে যে ইন্টারন্যাশনাল ট্রেড হয় তার 10% ট্রেড কিন্তু এই সুয়েজ ক্যানেলের মাধ্যমে হয়। এই সুয়েজ ক্যানেল বেসিক্যালি আমাদের ইজিপ্ট অবস্থান করে, মিশর, এবং এটা আমাদের ভূমধ্যসাগর এবং আমাদের যে লোহিত সাগর থাকছে এই দুটোকে কিন্তু যুক্ত করছে। অর্থাৎ এইটি হচ্ছে আমাদের সুয়েজ ক্যানেল, যেটা পোর্ট সায়েদের সঙ্গে কিন্তু যুক্ত করা হয়ে থাকছে। এটা হচ্ছে আমাদের রেড সি এবং এটা হচ্ছে আমাদের মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর। এই সাগরে দুটির মধ্যে কিন্তু আমরা এই সুয়েজ ক্যানেল খনন করেছি, যার প্রভাবে কিন্তু খুব সহজেই আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে, এশিয়া থেকে ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যেতে পারছি। এই সুয়েজ ক্যানেল খুব ইম্পর্টেন্ট কারণ 1956 সালে এই সুয়েজ ক্যানেলটাকে ন্যাশনালাইজ করা হয়েছে। ফলে এখানে একটা ক্রাইসিস ফেজ কিন্তু আমরা লক্ষ্য করি। 2021 সালে এই অঞ্চলটা 6 দিন বন্ধ ছিল ডিউ টু স্ট্রোম, স্যান্ড স্ট্রোমের জন্য এই অঞ্চলটা বন্ধ ছিল।
এবং এই ক্যানেলটা এত ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যাল ভিউ পয়েন্টে যে অনেক দেশ অনেক কার্যকলাপ চালাচ্ছে এই ক্যানেলের ওপর আধিপত্য বিস্তার করতে, কিন্তু ক্যানেলটি যেহেতু ইজিপ্ট বা মিশরের পাশে অবস্থান করছে, তাই মিশর কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি এই রাস্তাটাকে সুগম রেখেছে ফর দ্য ইন্টারন্যাশনাল ট্রেডিং পারপাস। যদি এই রাস্তাটা কোনো কারণবশত কেউ ক্যাপচার করে নেয় বা ট্যাক্স চাপিয়ে দেয়, ফলে কিন্তু আমাদের দেশের বিভিন্ন জিনিসের মূল্য কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বহু দূর ঘুরে ঘুরে কিন্তু ইউরোপে পৌঁছাতে হবে। ফলে এটি কিন্তু স্ট্র্যাটেজিক্যাল ভিউ পয়েন্টে খুব ইম্পর্টেন্ট একটা ক্যানেল। এর পরবর্তী যে ক্যানেলটি আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমাদের করিনাথ ক্যানেল। এই করিনাথ ক্যানেল কোথায় আছে? আমাদের গ্রিস দেশে আছে এবং এটি গালফ অফ করিনাথের সঙ্গে আজিয়ান সিকে যুক্ত করেছে। বেসিক্যালি এটা জার্মানি তার নর্থ সি এবং বাল্টিক সি এই দুটো সিকে কিন্তু যোগ করেছে। এটা হচ্ছে বাল্টিক সি এবং এইদিকে হচ্ছে আমাদের নর্থ সি, এবং এই দুটো সিকে যে যুক্ত করেছে সেটাই হচ্ছে আমাদের করিনাথ ক্যানেল, যেটি 1881 খ্রিস্টাব্দে তৈরি করা শুরু করা হয়েছিল এবং 1893 খ্রিস্টাব্দে এটি শেষ করা হয়। লেন্থ হচ্ছে 6.4 কিলোমিটার, উইথ হচ্ছে 25 মিটার এবং ডেপথ হচ্ছে 8 মিটার। এবং স্ট্র্যাটেজিক্যাল ভিউ পয়েন্টে জার্মানি কিন্তু এই করিনাথ ক্যানেলটি একাধিকবার ইউজ করেছে এবং এটিকে নিয়ে ইন্টারন্যাশনাল নিউজ কিন্তু একাধিকবার হয়েছে। এর পরবর্তী যে ক্যানেলটির নাম আমরা পাই তার নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানেল, চায়না দেশে অবস্থিত এবং এটা একটা রিভার বেসড ক্যানেল। 2014 সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের আন্ডারে কিন্তু চলে এসেছে। কি কারণের জন্য? এটা হচ্ছে পৃথিবীর লংগেস্ট এবং ওল্ডেস্ট ক্যানেল। ওল্ডেস্ট কেন? চীন দেশে 5ম শতাব্দীতে সুই ডাইনেস্টি বলে একটি রাজবংশ ছিল, তারা কিন্তু এটি তৈরি করে শুরু করে এবং 7th সেঞ্চুরিতে গিয়ে এটি কিন্তু শেষ হয়। অ্যাকর্ডিং টু দ্য লেন্থ, এর দৈর্ঘ্য হচ্ছে 1776 কিলোমিটার, উইথ কোথাও 40, কোথাও 350 মিটার পর্যন্ত এর চওড়া রয়েছে এবং ডেপথ রয়েছে 2 থেকে 3 মিটার। বেসিক্যালি যে ইম্পর্টেন্ট রিভার গুলো রয়েছে তার মধ্যে ইয়াংসে এবং ইয়োলো রিভার হচ্ছে অন্যতম, এবং এখানে 21টি গেটসওয়ে এবং 60খানা ব্রিজের কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করি। তাই একে বেজিং হংসু গ্র্যান্ড ক্যানেলও কিন্তু বলা হয়ে থাকে। ডিউ টু দিস ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ওল্ডেস্ট এবং লংগেস্ট রিভার ক্যানেল ইন দ্য ওয়ার্ল্ড। পরবর্তী আমরা যেটি পেয়ে থাকি সেটাকে আমস্টারডাম অ্যান্ড রাইন ক্যানেল বলা হয়ে থাকে, যেটি 1931 খ্রিস্টাব্দে শুরু করা হয় এবং 1952-তে এটি শেষ করা হয়। এটা বেসিক্যালি 72 কিলোমিটার পর্যন্ত চওড়া, যেটা আমাদের নেদারল্যান্ড শহরে রয়েছে এবং আমস্টারডাম যে শহরটি নেদারল্যান্ডের যেটা প্রধান শহর আমস্টারডাম, সেই আমস্টারডামের সঙ্গে রাইন নদীকে যুক্ত করেছে। এই রাইন নদী কিন্তু আমরা পড়েছি যে এর পাশেই রুর শিল্প অঞ্চল আছে, ফলে তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে এই পার্টিকুলার রাইন এবং দানিউব এই দুটো বৃহৎ বৃহৎ যে ওয়াটারওয়েজ রয়েছে, যেটা নর্থ সি এবং ব্ল্যাক সি অর্থাৎ আমাদের উত্তর সাগর এবং আমাদের যেটা ব্ল্যাক সি রয়েছে, এই দুটোকে যুক্ত করার জন্যই কিন্তু এই আমস্টারডাম থেকে এই ওয়াটার ক্যানেলটা তৈরি করা হয়েছে এবং রাইন এবং দানিউব ওয়াটারওয়েজ এর মধ্যে কিন্তু এটা সবারই প্রধান, সবচেয়ে প্রধান একটি ক্যানেল। এরপরে হচ্ছে সেন্ট লরেন্স সিওয়ে। এটি আমরা ইউএসএ এবং কানাডা এই দুটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর প্রভাব ফেলেছে এই সেন্ট লরেন্স, যেটা 1954-তে তৈরি করা শুরু হয় এবং 1959-এ এটি শেষ করা হয়, যার লেন্থ হচ্ছে 3700 কিলোমিটার এবং এ বেসিক্যালি আমাদের যে গ্রেট লেকস রয়েছে সেই গ্রেট লেকস এর সঙ্গে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। নেক্সট হচ্ছে ওয়েল্যান্ড ক্যানেল। এই ওয়েল্যান্ড ক্যানেল এটাও কানাডাতে অবস্থান করছে এবং এর অবস্থানের মেন কারণটাই হচ্ছে যে নায়াগ্রা ফলস রয়েছে, সেই নায়াগ্রা ফলসকে বাইপাস করার জন্যই কিন্তু এই ওয়েল্যান্ড ক্যানেলটাকে বানানো করা হয়েছিল। 1829 সালে এটা শুরু করা হয়, 1932 সালে এটা শেষ হয়। টোটাল লেন্থ হচ্ছে তার 43 কিলোমিটার এবং সেন্ট লরেন্স যে সিওয়েজটা ছিল তার মধ্যে কিন্তু এটি একটি অন্যতম ক্যানেল এবং এটি কানাডা এবং ইউএস এর
মধ্যবর্তী একটা যৌথ পরিকল্পনা হিসাবে ইউজ করা হয়ে থাকে। এরপরে হস্টন শিপ চ্যানেল, যেটা আমাদের আমেরিকার টেক্সাস শহরে রয়েছে, যেটি পোর্ট হাস্টন এবং গালফ অফ মেক্সিকো এই দুটিকে যুক্ত করেছে। লেন্থ হচ্ছে 85 কিলোমিটার এবং এটা বিজিয়েস্ট পোর্ট কোথাকার? ইউএস এর। ইউএস এর বিজিয়েস্ট পোর্ট হিসেবে কিন্তু হস্টন শিপ বন্দরকে আমরা লক্ষ্য করি, যেটি হচ্ছে আমাদের এইখানে এই যে টেক্সাস সিটি এর পাশেই কিন্তু এটা অবস্থান করছে। এরপরে হচ্ছে গোটা ক্যানেল। এই গোটা চ্যানেলটা আমাদের সুইডেনে অবস্থান করছে। বেসিক্যালি আমাদের হচ্ছে বাল্টিক সি এবং নর্থ সি এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করছে। এটি বেসিক্যালি 1832 সালের মধ্যে এই ক্যানেলটিকে এস্টাবলিশড করা হয় এবং টোটাল লেন্থ হচ্ছে 190 কিলোমিটার এবং এর অভ্যন্তরে 58টা লক বা 58টা বাঁধের অবস্থান আমরা লক্ষ্য করি, যার মাধ্যমে কিন্তু এটা একটা নির্দিষ্ট জলের প্রবাহ বা গভীরতাকে মেনটেন করে। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইউনাইটেড কিংডম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউকে বা আমাদের ব্রিটিশ অঞ্চল। এদিকে কিন্তু আমরা মেন ইউরোপিয়ান ল্যান্ডমাসটা লক্ষ্য করছি। ফলে এটা হচ্ছে আমাদের নর্থ সি, এটা হচ্ছে আমাদের বাল্টিক সি। এর মধ্যে রয়েছে সুইডেন। তো বেসিক্যালি কি হতো, এই অঞ্চলটা দিয়ে এইরকম ভাবে ঘুরে আমাদেরকে প্রবেশ করতে হতো, কিন্তু বর্তমানে এই গোটা ক্যানেলকে যুক্ত করে দেওয়ার প্রভাবে সেটি কিন্তু এরকম ভাবেই আমরা সুইডেনকে ক্রস করে ফেলছি। ফলে যে ঘুর পথে আমাদেরকে এই স্টকহোম বা এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে হতো, গোটা ক্যানেলের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি অভ্যন্তর ভাগ দিয়েই প্রবেশ করতে পারছি। আর এই যে ইউনাইটেড কিংডম আর এদিকে রয়েছে ফ্রান্স, এর মধ্যে আমরা লক্ষ্য করি ইংলিশ চ্যানেল। এটা কিন্তু আমাদের ইতিহাসে খুব ইম্পর্টেন্ট একটা চ্যানেল, কারণ অনেক মানুষ সাঁতার কেটে এই চ্যানেলটিকে পার করেছে, তার কিন্তু আমরা নাম শুনেছি। এরপরে হচ্ছে কিল চ্যানেল। এটা বেসিক্যালি জার্মানিতে অবস্থান করছে এবং এই কিল চ্যানেল নর্থ সি এবং বাল্টিক সিকে কিন্তু যুক্ত করছে। 1895 সালে এটি তৈরি করা হয় এবং এর অপর নাম হচ্ছে নর্থ অস্টি ক্যানেল এবং এটা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকেও কিন্তু খুব জনপ্রিয় হয়ে যায় এবং এটির দৈর্ঘ্য হচ্ছে 98 কিলোমিটার। এই যে ছোট্ট একটি চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু জার্মানি তার বাঁদিকে এবং ডান দিকে অবস্থিত নর্থ সি এবং বাল্টিক সিকে ইউজ করত ডিউরিং ফার্স্ট এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেই দিক থেকে কিন্তু এটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যানেল। এরপর চলে আসছি বিভিন্ন এক্সামে, অর্থাৎ WBCS, ইউপিএসসি, নেট, সেট থেকে আসা বিভিন্ন কোশ্চেনগুলির মধ্যে ইম্পর্টেন্ট 5টি কোশ্চেনকে আমি এখানে আইডেন্টিফাই করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে which canal has been taken out from the river Damodar in West Bengal? এর উত্তর আমরা জানি এডেন ক্যানেল। এর পরবর্তী তিলপাড়া ড্যাম ক্যানেল ওয়াজ কনস্ট্রাক্ট ইন দ্য হুইচ রিভার? এটা হচ্ছে আমাদের ময়ূরাক্ষী রিভার। এবং বর্তমান দিনে এই তিলপাড়া কিন্তু খুব ফেমাস হয়েছে, কারণ অত্যাধিক জলের প্লাবনজনিত কারণে এই ময়ূরাক্ষী রিভার কিন্তু যে তিলপাড়া ড্যাম রয়েছে সেই তিলপাড়া ড্যামে ফাটল হয়েছে এবং যান চলাচল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। লার্জেস্ট ম্যান মেড ক্যানেল ইন দ্য ওয়ার্ল্ড, এটা বলা হয়ে থাকে আমাদের সুয়েজ ক্যানেলকে। হুইচ টু কান্ট্রিজ আর সেপারেট বাই ইংলিশ চ্যানেল? এটা হচ্ছে আমাদের ইউকে বা ব্রিটেনের সঙ্গে ফ্রান্স। এবং লাস্ট ক্যানেল হচ্ছে গিয়ে হুইচ কান্ট্রি কন্ট্রোল দ্য সুইচ ক্যানেল? এটা হচ্ছে আমাদের ইজিপ্ট বা মিশর। তাহলে এই হচ্ছে আজকের দিনের আমাদের পড়া। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। এইভাবে আমরা একে একে সমস্ত কমপ্লিট করে ফেলবো। তোমাদের ভালোবাসা এবং তোমাদের যে সহযোগিতা এরকম ভাবেই যেন আমার সাথে থাকে, ফলে আমরা এই ওশেনোগ্রাফিটা সম্পূর্ণ করে ফেলবো। তো থ্যাংক ইউ।